বাড়ির পশ্চিম সাইডে আমাদের একটা ছোট ঘর আছে, ছোট এক চৌকি পেতে রাখা। আমি মাঝে মাঝে সেখানে ঘুমোতাম। যথারীতি এক রাতে সেখানে ঘুমিয়ে আছি। রাতের দ্বিতীয় প্রহরে শুনি কেউ একজন ঘুম থেকে উঠতে বলছে। আমি এবার সবসময় দরজায় সিটকিনি দিতাম না, সেদিনও তাই ছিল। ফলে আগন্তুকরা সহজে ঘরে ঢুকে পড়েছে। গভীর ঘুম থেকে উঠে প্রথমে কিছুই ঠাউর করতে পারিনি, কারণ ঘরও অন্ধকার। পরে শুনলাম পৌলমী মানে অনুর বান্ধবীর কণ্ঠস্বর। তার কথায় বুঝলাম অনু এসেছে। আমি হকচকিয়ে গেলাম। শুনলাম অনু মৃদু স্বরে বলছে, আমাকে যা হোক একটা শেষ কথা বলেন প্লিজ। কিন্তু এত দ্রুত কি বলবো, কেমন করে বলবো তা ভাবতে ভাবতেই বেশ সময় পেরোলো। ফলে বাড়িতে শাস্তির আশঙ্কায় তাড়াতাড়ি বেরিয়ে গেল সে। আর আমি স্থানুর মতো বিছানার উপর বসে রইলাম। একটা কথা ভেবে কোনো কুল কিনারা পেলাম না। অনু তো ইচ্ছে করলে যে কোনোভাবেই হোক দিনের বেলায় আমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারত। আমি তো কোনো জটিল মনের লোক নই। তাছাড়া আমি তো শুধু তারই অপেক্ষায় আছি। কিন্তু ওর এই হঠকারী কর্মকাণ্ডের ফল যে খুব খারাপ হবে তা নিশ্চিত জেনেই পরদিন খুব ভোরে বড়মাসির বাড়ি চলে গেলাম। পরে জানতে পারলাম অনুর উপর শারীরিক এবং মানসিক কিছুটা নির্যাতন চালানো হয়েছে। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ফলে দুদিন পরেই ঢাকা রওনা দিলাম। কিন্তু ফেরিঘাটে গিয়ে আরেক বিপদ। কি কারণে জানি সেদিন ফেরি চলছে না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, থাকার মতো কোনো হোটেলও নেই। কি করি তাই ভাবছি। হঠাৎ মনে পড়ল মনীষের আরেক ছোট বোন যশোদার শ্বশুরবাড়ি ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে। এত কিছু ঘটে যাওয়ার পর আমার সেখানে যাওয়াটা উচিত হবে কিনা সেটাও ভেবে দেখলাম। আবার ভাবলাম ওদের কারো বাড়িতে তো টেলিফোন নেই, সেজন্য নাও জানতে পারে। মাসিমা আমার এক বন্ধুর জন্য অনেকগুলো পিঠে বানিয়ে দিয়েছিলেন, সেগুলো পৃথক ব্যাগে রাখা। তাই নিয়ে একটা টেম্পুতে উঠে বসলাম। অন্ধকার রাস্তা, তবু মানুষের কাছে শুনে যশোদার শ্বশুর বাড়ি হাজির হলাম। সে তো আমাকে দেখে খুব খুশি, খুশি তার বাড়ির লোকজনও। অথচ ওর স্বামীর সাথে বার দুয়েক মাত্র দেখা হয়েছে, আর কেউ আমাকে চেনে না। কিন্তু কত আন্তরিকতা! বুঝলাম গ্রামের যুদ্ধের খবর তখনও সেখানে গিয়ে পৌঁছেনি। তবে মনে হলো ওদের বৈঠকখানা ঘর হতে চট করে কেউ বেরিয়ে গেল, পরনে হলুদ রঙের পোশাক। চমকে উঠলাম, অনু নাকি? আবার ভাবলাম তাকে তো বাড়িতে দেখে এলাম। অত তাড়াতাড়ি বোন বাড়ি কি গিয়েছে সে? মনের মধ্যে রহস্যটা দানা বেঁধে রইল। পরদিন যশোদার ঘরে একটা রুমে দুপুরের কিছু আগে ঘুমিয়েছিলাম। আমার ঘুমটা আবার বেশ গভীর হয়, কিন্তু চীনামাটির প্লেটের সাথে স্টিলের চামচের মৃদু সংঘর্ষের টুংটাং শব্দে তা ভেঙে গেল। তাকিয়ে দেখি খাটের পাশে মেঝেতে হলদে পরি পিঠে বানানোর উপকরণ রেডি করছে। আমি তখন অবাক হতেও ভুলে গিয়েছি। প্রথমেই আমার ঢিলেঢালা পোশাকের অবস্থা দেখে নিলাম, কারণ ছোটবেলা থেকে এই ব্যাপারটা নিয়ে বড়ই বিব্রত থাকি। সব কিছু ঠিকঠাক আছে দেখে আশ্বস্ত হলাম। ঘরের মধ্যে নিশ্চিম নীরবতা, যেন তখন কেউ সেখানে নেই। অনুর সে বাড়িতে উপস্থিতির কারণস্বরূপ এটা বুঝতে পারলাম যে তাকে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তাকে সে বাড়িতে পাঠানো হলো সেই ভিলেন অর্থাৎ আমি স্বয়ং সেখানেই হাজির। তবে ঘটনা পরম্পরায় আমার বলার মতো কিছু ছিল না। অতঃপর ভেবে দেখলাম আমার কাছে এতগুলো পিঠে থাকতে এরা কেন কষ্ট করে আমার জন্য তা বানাবে? তাছাড়া সেগুলো যশোদার কাছেই দিয়েছিলাম,
সেই কারণে তখনই তাকে ডেকে আমার সাথে আনা পিঠেগুলোর সব নিয়ে নিতে বললাম, কিন্তু সে রাজি হলো না। আমি জোর করে বেশিরভাগ পিঠে নিতে বাধ্য করলাম তাকে। বোনবাড়ি এসে এভাবে আবার সেগুলো নিয়ে নিব, তাই হয় নাকি? তবে যশোদা আর ওর জায়ের হাতে বানানো গরম গরম পিঠা রাতের বেলা খুব আনন্দ করে খেলাম সবাই। অনু একপাশে বসে থেকে ওদের সহযোগিতা করে গেল শুধু। পরদিন যশোদাদের বাড়ির সবার অনুরোধ এড়িয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সেখানে তখন থাকা বড় কষ্টের, বড় বেদনার, আবার বিব্রতকর বটে। আমি ওই বাড়ি হতে বেরিয়ে গাড়ি চলাচলের রাস্তায় ওঠার পূর্ব মুহূর্তে মনের অজান্তে পেছন ফিরে তাকিয়ে দেখি একটা গাছের আড়াল থেকে দুটো ছলছল গভীর কালো চোখ উকি মারছে। তখন সকালের নরম রোদ গাছগাছালির পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। কোথায় কোন ঝোপের আড়ালে জানি একটা বউ কথাকেও পাখি ডেকে উঠল। বুকের ভিতর যেন বেদনার জগদ্দল পাথর। কিন্তু কি বা করার আছে? আমরা তো নিয়তির হাতে পুতুল মাত্র। সেজন্য ভবিষ্যতের হাতেই নিজেদের পরিণতি সঁপে দিতে হলো। ভার্সিটিতে পড়াশোনার চাপের কারণে অন্যদিকে লক্ষ্য রাখার উপায় ছিল না। একদিন রুমে ফিরে দেখি টেবিলের উপরে একটি চিঠি রাখা, ডাকে এসেছে। হাতের লেখাটা তো ভালো করেই চিনি। দেখলাম অনু খুব দুঃখ করে লিখেছে আমি তার সাথে কথা বলিনি বলে। তার বুকটা নাকি নিদারুণ কষ্টে ফেটে যাচ্ছিল। পড়ার পর মনে হলো আমারও কি কম কষ্ট লেগেছে? দুজনে এত কাছাকাছি থাকলাম, অথচ একটা বাক্য বিনিময় পর্যন্ত হলো না। সে তো জানে না রুমমেটদের প্রবল আপত্তির মুখেও আমি তার নাম আমাদের দরজায় পেইন্টিং করে রেখেছি। কিন্তু কিছুটা রাগ, অভিমান আর পূর্বের মতো ধরা পড়ার আশঙ্কায় চিঠির উত্তর দিলাম না। ভাবলাম আগে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে নিই, তারপর রেজাল্ট বের হলে একেবারে গিয়ে চমকে দেব। তাছাড়া সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবা কিছুদিন পরই, সেটাও মাথায় রাখতে হয়েছে। বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আমার বাল্যবন্ধু সুনীলের সাথে ঢাকায় দেখা। সে রাগঢাক না রেখেই বলে ফেলল যে অনু নাকি তার সমবয়সী আর আমার ঘনিষ্ঠ আত্মীয় কিরণের কাছে মন নিবেদন করে চিঠি লিখেছে। সুনীলকে অবিশ্বাসের কোনো কারণ নেই, অন্তত ওর অতীত রেকর্ড তাই বলে। টলতে টলতে হলে ফিরে এলাম। রাতে দুচোখ বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। শেষ পর্যন্ত অনু এটা কি করলো? আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা সে গুড়িয়ে দিল। তাছাড়া কিরণের যে যোগ্যতা, তাতে ওর পরিবার কোনো মতেই তার সাথে বিয়ে দিতে রাজি হবে না। ভারাক্রান্ত মন নিয়ে শেষ পর্যন্ত পরীক্ষা দিলাম, কিন্তু বুঝতে পারলাম এ জীবনে আর যাই হোক ভার্সিটির টিচার হওয়া হবে না। কিছুদিন পর সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবার ডেটও পড়ল। আমার ফার্স্ট চয়েস ছিল পররাষ্ট্র ক্যাডার। অনুর পর্যটন বিলাসী মনের খবর জেনেই এই সিদ্ধান্ত, কিন্তু তখন আর কোনো অনুভূতি কাজ করছিল না আমার মধ্যে। সেজন্য কাউকে কিছু না বলে ভাইবার নির্ধারিত দিনে পাহাড়ি এলাকায় বেড়াতে চলে গেলাম। সেই সাথে আমার সিভিলিয়ান হওয়ার স্বাদও চিরতরে বিলীন হয়ে গেল। অনু এমনটা কেন করেছিল তা জানি না। এরপর বাড়ি গিয়েছি, তবে বের হইনি কোথাও। ওর ঘনিষ্ঠ দুই বান্ধবী আমার কাছে একাধিকবার এসেছে। দাদা, আপনার সাথে যোগাযোগ করার জন্যই কিরণের সাথে সখ্যতার নাটক করেছিল অনু। ও তাই নাকি? নাটক করেছে? কিন্তু বোন, জীবনটা তো নাটক নয়।
অনুর মতো একটা রূপবতী মেয়ে যদি কাউকে প্রেমের চিঠি লেখে, সে তো মাটিতেই পা রাখবে না, স্রেফ হাওয়ায় উড়বে। আর মন নিয়ে খেলার অধিকার তাকে কে দিয়েছে? আপনাকে না পেলে অনুর জীবনটা নষ্ট হয়ে যাবে দাদা। এটা সাময়িক আবেগের কথা। দেখো, তার মতো মায়াবতী একটা মেয়ের সুপাত্রের অভাব হবে না কখনোই, বরং আমি তার মতো কাউকে পাবো না। ক্ষতিটা যা হয়েছে বা হবে সেটা একমাত্র আমারই, কিন্তু তার সৌভাগ্য কামনা করে যাব চিরকাল। তবে শোনো, তোমাদের একটা কথা বলি, দেখে নিও, নতুন জীবনে প্রবেশ করলে তোমাদের এই বান্ধবীটা আমাকে একদিন হয়তো চিনতেও পারবে না। মনে রাখা তো দূরের ব্যাপার, কারণ প্রকৃত ভালোবাসার গভীরতা কতটা তা হয়তো কোনোদিন সে বুঝতেও পারবে না। আর সেটা পারলে আমার আশায় অন্তত কিছুদিনের জন্য হলেও সে অপেক্ষা করত। অথচ তার কথা ভেবে আমি অনেক বড় বড় পরিবারের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। আমি অভিজাত ঘরের ছেলে নই তা ঠিক, কিন্তু অতি সরল, অতি বিশ্বাসপ্রবণ একটি মনের অধিকারী।